আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মাহফুজা ইয়াসমিন, প্রভাষক, দর্শন বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আমি আজকে তোমাদের যুক্তিবিদ্যা পড়াবো। যুক্তিবিদ্যা প্রথম ক্লাসটা অলরেডি হয়ে গেছে। আজকে আমার দ্বিতীয় ক্লাস যুক্তিবিদ্যার। প্রথম ক্লাসে আমরা কিছু পরিচিতিমূলক কথাবার্তা বলেছিলাম। আজকে আমি সরাসরি পড়াতে চলে যাব। তো প্রথম যে ক্লাসটা আমি করেছি সেটার মধ্যে যুক্তিবিদ্যা কী বা যুক্তিবিদ্যা কাকে বলে এই সম্পর্কে মোটামুটি একটু আলোচনা করেছিলাম। তো আজকে প্রথমে আলোচনা করব আমি যুক্তিবিদ্যার স্বরূপ সম্পর্কে। যুক্তিবিদ্যার সংজ্ঞা আমি গত ক্লাসে একটা সংজ্ঞা দিয়েছিলাম, তারপরেও এখানে আমি যুক্তিবিদ্যার স্বরূপ অর্থাৎ সংজ্ঞা থেকে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। তো যুক্তিবিদ্যার সংজ্ঞা, যুক্তিবিদ্যার সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা আসলে নেই, কারণ বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে যুক্তিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন। সমকালীন প্রায়োগিক মার্কিন দার্শনিক চার্লস পার্স উল্লেখ করেন যে যুক্তিবিদ্যার প্রায় 100-র মতো সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে বুঝো যে যুক্তিবিদ্যার কত সংজ্ঞা দেওয়া হয়েছে। আর এই সংজ্ঞাগুলা আসলে সবগুলা পূর্ণাঙ্গ নয়, কিছু সংজ্ঞা আংশিক গ্রহণযোগ্য, আবার কিছু সংজ্ঞা দেখা যায় যে সম্পূর্ণটাই ত্রুটিপূর্ণ। তবে অধিকাংশ সংজ্ঞায় আংশিক গ্রহণযোগ্য বা কোনো না কোনো দিক থেকে ত্রুটিপূর্ণ। এর কারণ হলো যুক্তিবিদ্যা একটি পুরনো ঐতিহ্যের ধারক। এরিস্টটলের যুগ থেকে এখন পর্যন্ত যুক্তিবিদ্যার আলোচ্য সূচি, পদ্ধতি, দৃষ্টিভঙ্গির উল্লেখযোগ্য বিবর্তন ঘটেছে। আমরা আগেই জানি যে যুক্তিবিদ্যা আর জনক হচ্ছেন এরিস্টটল, কারণ যুক্তিবিদ্যা যে বিষয়টা সেটা প্রথম শুরু করেন এরিস্টটল। আর তার সময় থেকে এখন পর্যন্ত যুক্তিবিদ্যার আলোচ্য সূচি, পদ্ধতি, দৃষ্টিভঙ্গির বিবর্তন হয়েছে। বিবর্তন মানে হচ্ছে পরিবর্তন হয়েছে, যে কারণে অনেক সংজ্ঞায় কোনো বিশেষ কালের জন্য ঠিক থাকলেও বর্তমান সময়ে তা গ্রহণযোগ্য নাও হতে পারে। যেমন যুক্তিবিদ্যাকে একসময় চিন্তার বিজ্ঞান বলে মনে করা হতো, এমনকি যুক্তিবিদ্যার জনক এরিস্টটল এই শাস্ত্রকে এই অর্থেই বর্ণনা করেছিলেন। কিন্তু যুক্তিবিদ্যা এখন আর চিন্তার বিজ্ঞান হিসেবে বিবেচিত হয় না। তাই যারা যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন তাদের সংজ্ঞা আজ গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত এরকম কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো যেগুলাতে যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান হিসেবে অভিহিত করা হয়েছে। ব্রিটিশ যুক্তিবিদ জেমস ওয়েলটন বলেছেন, যুক্তিবিদ্যা হলো সঠিক চিন্তার নিয়ন্ত্রণকারী নীতিসমূহের বিজ্ঞান। টমসন এর মতে যুক্তিবিদ্যা হলো চিন্তার নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞান। হ্যামিল্টন বলেন যুক্তিবিদ্যা হলো চিন্তার আকারগত নিয়মাবলী সম্পর্কিত বিজ্ঞান। জোসেফ বলেন যুক্তিবিদ্যা হলো চিন্তা বিষয়ক বিজ্ঞান। আমি যে সংজ্ঞাগুলো বলেছি সেই সংজ্ঞাগুলাই আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যাকে এদের সবাই বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। যে কয়েকজন যুক্তিবিদের সংজ্ঞা আমি দিয়েছি, প্রত্যেক যুক্তিবিদই যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে অভিহিত করার চেষ্টা করেছেন। আর এই বিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে তারা সবাই চিন্তাকেই প্রাধান্য দিয়েছেন বা চিন্তাকেই নির্ধারণ করেছেন। কিন্তু পরবর্তী সময়ে অন্য খ্যাতনামা যুক্তিবিদরা বলেছেন বাস্তবে চিন্তা নিয়ে কোনো বিজ্ঞান হতে পারে না, কেননা চিন্তা একটি বিমূর্ত বিষয়, এটি মানব মনের ব্যক্তিগত ব্যাপার, এর কোনো বস্তুগত দিক খুঁজে পাওয়া যায় না। তাই যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান হতে পারে না। এমনকি মনোবিজ্ঞানও এখন আর মন সম্পর্কিত বা মনের চিন্তা বিষয়ক বিদ্যা নয়, তা আচরণ সম্পর্কিত বিজ্ঞান হিসেবে স্বীকৃত। অর্থাৎ চিন্তা যে বিষয়টা রয়েছে সেটা আসলে বিজ্ঞানের কোনো বিষয় হতে পারে না। চিন্তা একটা বিমূর্ত বিষয়। বিমূর্ত বিষয় এরকম একটা জিনিস যেটা দেখা যায় না। আর আধুনিক যুগের মনোবিজ্ঞানও এখন মন সম্পর্কিত বিজ্ঞান নয়, সেটা হয়ে গেছে মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান। অথচ মনোবিজ্ঞান আবেগ, অনুভূতি, কল্পনা, স্মৃতি, বিস্মৃতি ইত্যাদি মানসিক বিষয় সম্পর্কেই গবেষণা করে থাকে। মানুষের আচরণের মাধ্যমে এসব অনুভূতি, অনুভব, চিন্তা, ক্রিয়াগুলো প্রকাশ পায়। সেজন্য এটার
বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণা করা হয় বলে এখানে মনোবিজ্ঞানকে আচরণ সম্পর্কিত বিজ্ঞান বলা হয়েছে। তেমনি যুক্তির আড়ালে মনের যেসব চিন্তা অনুমান আকারে বা সবিচার ভাবনা হিসেবে বিদ্যমান থাকে তাকে নিয়ে কোনো বিজ্ঞান হবে না। তা প্রকাশ করলে কেবল বিজ্ঞানের বিষয়বস্তু হয়ে উঠতে পারে। আমরা জানি সবিচার চিন্তা বা অনুমান ভাষায় প্রকাশিত হলে তা যুক্তি। তাই সমকালীন অনেক যুক্তিবিদই যুক্তিবিদ্যাকে যুক্তির বিজ্ঞান বলে অভিহিত করেছেন। অর্থাৎ যুক্তির বিজ্ঞান বলতে এটাকে যথার্থ মনে করা হয়েছে, কারণ চিন্তাটাকে আমরা যুক্তির মাধ্যমে এখানে প্রকাশ করে থাকি। সমকালীন বিখ্যাত মার্কিন যুক্তিবিদ আরভিং এম পপি যুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যুক্তিবিদ্যার অধ্যয়ন হলো সেসব পদ্ধতি ও নীতি সম্পর্কে পঠন পাঠন যা ভালো অর্থাৎ শুদ্ধ যুক্তি থেকে মন্দ অর্থাৎ অশুদ্ধ যুক্তিকে পৃথক করতে ব্যবহৃত হয়। অর্থাৎ তিনি বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিদ্যা যেখানে আমরা যে বিদ্যাটা পাঠ করলে আমরা শুদ্ধ যুক্তি এবং অশুদ্ধ যুক্তিকে আলাদা করতে পারবো। এই সংজ্ঞায় যুক্তিবিদ্যাকে সরাসরি বিজ্ঞান দাবি না করা হলেও আরভিং এম পপি মূলত যুক্তিবিদ্যার অধ্যয়ন বলতে বিজ্ঞানধর্মী আলোচনাকেই নির্দেশ করেছেন। অবশ্য অন্য অনেকেই সরাসরিভাবে যুক্তিবিদ্যাকে একই সাথে বিজ্ঞান ও কলা বলেছেন। যেমন মার্কিন যুক্তিবিদ হোয়েটলি বলেন, যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির ফলিত কলা এবং বিজ্ঞান। জোভেন্স বলেন, যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির বিজ্ঞান। পপি এবং কোহেন প্রমুখ যুক্তিবিদ এই ধরনের সংজ্ঞাকে কিছুটা উন্নতর মনে করা হলেও তারা এগুলা মেনে নেননি। তারা দেখাতে চান মানুষ কিভাবে যুক্তি প্রকাশ করে বা কিভাবে যুক্তি ঘটিত হয় তা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে না, কারণ এগুলো বিশেষ ধরনের মানসিক প্রক্রিয়া। পপি এবং কোহেন যুক্তি প্রক্রিয়া এক ধরনের চিন্তন প্রক্রিয়া, তাই এর বিজ্ঞানধর্মী আলোচনা সম্ভব নয়। তারা মনে করেন যুক্তিবিদ্যা মূলত ঘটিত বা প্রকাশিত যুক্তি নিয়ে আলোচনা করে থাকে। পপির ভাষায় প্রকৃত যুক্তি প্রক্রিয়া নিয়ে যুক্তিবিদরা উৎসাহ দেখান না, বরং ঘটিত বা প্রকাশিত পূর্ণাঙ্গ যুক্তি প্রক্রিয়ার যথার্থতা নিয়ে তারা আগ্রহী। অর্থাৎ প্রকৃত যুক্তি প্রক্রিয়া নিয়ে তারা উৎসাহ দেখান না, কিন্তু যেই যুক্তিটা প্রকাশিত হয়েছে বা ঘটিত হয়েছে সেটা যথার্থ কিনা অযথার্থ সেটা নিয়ে তারা আগ্রহী। জন স্টুয়ার্ট মিলের দেওয়া সংজ্ঞাটিকে অনেকে যুক্তিবিদ্যার যথার্থ সংজ্ঞা বলে মনে করে থাকেন। সংজ্ঞাটি হলো, যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান যা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় মনন ক্রিয়া এবং তার সহায়ক মানসিক ক্রিয়াসমূহ সম্পর্কে আলোচনা করে থাকেন। কিন্তু মিল এই সংজ্ঞায় যুক্তিবিদ্যাকে যুক্তি বিষয়ক বিজ্ঞান এবং কলা হিসেবে অভিহিত করলেও এখানে তিনি স্পষ্টতই যুক্তি প্রক্রিয়া এবং মানসিক প্রক্রিয়ার কথা বলেছেন, অর্থাৎ অনুমান বা মানসিক ক্রিয়ার কথা বলেছেন। কিন্তু অনুমান বা মানসিক ক্রিয়া কখনো বিজ্ঞান হতে পারে না, অর্থাৎ বিজ্ঞান হওয়া সম্ভব নয়। তাই আমরা মিলের সংজ্ঞাটিকেও গ্রহণ করতে পারি না। তাই আমরা বলতে পারি যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয় হিসেবে চিহ্নিত করতে হলে আমাদের উচিত হবে একে মানসিক বিষয়ের পরিবর্তে প্রকাশিত বিষয়ের আলোচনা হিসেবে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ এটিকে আমরা মানসিক বিষয় না বলে প্রকাশিত অর্থাৎ যুক্তির ঘটন, যে যুক্তিটি ঘটিত হয়ে গেছে সেটির যথার্থতা আলোচনা করা। সমকালীন যুগে যুক্তিবিদ্যা মূলত এই দিক অনুসরণ করে এগোচ্ছে। আমরা আরভিং এম পপির সংজ্ঞার সঙ্গে মিল রেখে বলতে পারি, যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি বিজ্ঞান যা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য করার নীতি ও পদ্ধতি শিক্ষা দেয় এবং বৈধ যুক্তির প্রকৃতি নির্ধারণ এবং তা প্রয়োগের কৌশল সম্পর্কেও নীতি নির্ধারণ করে। যুক্তিবিদ্যার এই স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে আলোচনা থেকে আমরা এর কতগুলো বৈশিষ্ট্যের সন্ধান পাই। এখন আমি যুক্তিবিদ্যার সংজ্ঞার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিবিদ্যা যুক্তি সংক্রান্ত বিজ্ঞান, কেননা এর মূল কাজ হলো অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করা। একই সাথে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করা সহায়ক প্রক্রিয়াগুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে।
যুক্তিবিদ্যা অনুমানের ভাষায় প্রকাশিত রূপের বৈধতা, অবৈধতা এবং এর সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে। তাই যুক্তিবিদ্যা যুক্তি সংক্রান্ত বিজ্ঞান। যুক্তিবিদ্যা একটি আকারগত বিজ্ঞান, কারণ যে বিশিষ্ট নিয়মের মাধ্যমে আমাদের চিন্তা প্রক্রিয়া আবর্তিত হয় দর্শনে তাকেই বলে আকার। অর্থাৎ যে বিশিষ্ট নিয়মের মাধ্যমে যেসব নিয়মের মাধ্যমে আমাদের চিন্তাগুলা আবর্তিত হয় দর্শনে তাকে আকার বলা হয়। আর যুক্তিবিদ্যা চিন্তার এসব আকার নিয়ে আলোচনা করে বলে যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান বলা হয়ে থাকে। তবে কোনো কোনো যুক্তিবিদ মনে করেন যুক্তিবিদ্যার আলোচনার চিন্তার আকার ও উপাদান উভয়ই বর্তমান আছে। যুক্তিবিদ্যা 3 নাম্বার হচ্ছে যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা কোনো আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুকে মূল্যায়ন করে থাকে। যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিজস্ব নিয়ম বা পদ্ধতির ভিত্তিতে যাচাই করে, তাই এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 4 নাম্বার হচ্ছে যুক্তিবিদ্যা আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠিত করতে চায়। কোনো কোনো ক্ষেত্রে যুক্তিবিদ্যা যুক্তির আকার বা নিয়মকে গুরুত্ব দেয়, আর কোনো কোনো ক্ষেত্রে বস্তুগত সত্যতা বিচার করা হয়। যেমন অবরোহ যুক্তিবিদ্যা। আর অবরোহ যুক্তিবিদ্যাতে যুক্তিবিদ্যার আকারগত সত্যতাকে গুরুত্ব দেওয়া হয়। আর কোনো কোনো ক্ষেত্রে যুক্তিবিদ্যার আকারগত ও বস্তুগত উভয় সত্যতা প্রতিষ্ঠিত করতে চায়। যেমন আরোহ যুক্তিবিদ্যা। বস্তুত এই যুক্তিবিদ্যার মাধ্যমে আকারগত ও বস্তুগত উভয় সত্যতা প্রতিষ্ঠা করা যায়। 5 নাম্বার যৌক্তিকভাবে বা বৈধভাবে চিন্তা করার জন্য যুক্তিবিদ্যা আমাদেরকে কতগুলো নিয়ম বা নীতিমালার যোগান দেয়। এসব নিয়মের মাধ্যমে আমরা বৈধ যুক্তির স্বরূপ উপলব্ধি এবং বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য করতে পারি। 6 নাম্বার যুক্তিবিদ্যাকে একটি ব্যবহারিক বিজ্ঞান বলেও অভিহিত করা হয়, কেননা ব্যবহারিক দিক থেকে যুক্তিবিদ্যা এমন কতগুলো নিয়মকানুনের নির্দেশ দেয় যার মাধ্যমে আমরা অবৈধ যুক্তিকে পরিহার করে বৈধ যুক্তিকে গ্রহণ করতে পারি। 7 নাম্বার যুক্তিবিদ্যা হচ্ছে কলা এবং বিজ্ঞান উভয়ই। কলা হিসেবে যুক্তিবিদ্যা বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগ করার নিয়মকানুন শিক্ষা দেয়, অর্থাৎ যুক্তিবিদ্যার মাধ্যমে আমরা যুক্তি পদ্ধতির বিভিন্ন নিয়মাবলীর বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা কলাকৌশল শিখতে পারি। আবার যুক্তিবিদ্যা নির্ভুল চিন্তন প্রক্রিয়ার নিয়মাবলী সম্পর্কেও নির্দেশনা দেয়, আর এই নিয়মাবলী আমরা সত্য অনুসন্ধানের কাজে ব্যবহার করে থাকি। তাই যুক্তিবিদ্যা একই সাথে বিজ্ঞান এবং কলা উভয়ই। এই আলোচনার মাধ্যমে আমরা যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যা কাকে বলে, যুক্তিবিদ্যার স্বরূপ এবং যুক্তিবিদ্যার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা আসি যুক্তিবিদ্যার আগে যে জিনিসটা বলা হচ্ছিল যে যুক্তিবিদ্যা কলা এবং বিজ্ঞান উভয়ই, সেই সম্পর্কিত একটা আলোচনাতে। এখন যুক্তিবিদ্যা কেউ কেউ বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান, আবার কেউ কেউ বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে কলা, আবার অনেকেই বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে কলা এবং বিজ্ঞান উভয়ই। যুক্তিবিদ্যার প্রকৃতির ব্যাখ্যায় এই প্রশ্নটি একটি বিতর্কের সৃষ্টি করে, অর্থাৎ যুক্তিবিদ্যা কি কলা না বিজ্ঞান নাকি উভয়ই, এই প্রশ্নটা একটা বিতর্কের সৃষ্টি করেছে। যুক্তিবিদ্যার প্রকৃতি নিয়ে যুক্তিবিদরা বিভিন্ন রকম মত দিয়েছেন। পোর্ট রয়্যাল যুক্তিবিদ অলড্রিচ যুক্তিবিদ্যাকে কলা হিসেবে অভিহিত করেছেন। জোসেফ ম্যানসেল, টমসন, হ্যামিল্টন এইসব যুক্তিবিদেরা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। আবার মিল, হোয়েটলির মতো যুক্তিবিদরা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা উভয় হিসেবে অভিহিত করেছেন। যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা নাকি উভয়ই, প্রশ্নের জবাব দেওয়ার আগে বিজ্ঞান ও কলা সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। প্রথমে আসি বিজ্ঞান সম্পর্কে আলোচনাতে। বিজ্ঞান বস্তুগত বা আকারগত গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জনকে বিজ্ঞান বলে। অর্থাৎ বস্তুগত কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল বা সুসংবদ্ধ আলোচনা করে তার সম্পর্কে জ্ঞান অর্জন করাই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে কোনো বিশেষ বা নির্দিষ্ট বিষয়বস্তু থাকবে আলোচনার জন্য। 2 নাম্বার হচ্ছে সেই বিষয়বস্তু হতে হবে বস্তুনিষ্ঠ বা অথবা আকারগতভাবে গবেষণাযোগ্য। 3 নাম্বার হচ্ছে বিষয়বস্তু আলোচনার পদ্ধতি হবে সুশৃঙ্খল। 4 নাম্বার হচ্ছে আলোচনার ফল হবে সুসংবদ্ধ, এলোমেলো হবে না, সুসংবদ্ধ হবে।
5 নাম্বার হচ্ছে সুসংবদ্ধ ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান কিছু সাধারণ নিয়ম বা নীতি নির্ধারণ করে। অর্থাৎ সুসংবদ্ধ এই ফলাফল মাধ্যমে বিজ্ঞান একটি সার্বজনীন সত্য প্রতিষ্ঠা করে। এখন আসি বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা কি। বিজ্ঞানের যে সকল বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করেছি সেগুলো কি যুক্তিবিদ্যায় বিদ্যমান রয়েছে কিনা সেটা এখন আমরা আলোচনা করব। প্রথমত, যুক্তিবিদ্যায় একটি নির্দিষ্ট বিষয়বস্তু আছে, তবে এই বিষয়বস্তু বলতে আমরা গঠিত যুক্তির বৈধতা অবৈধতাকে নির্ণয় করাকে বুঝি, চিন্তা বা অনুমানকে নয়। দ্বিতীয়ত, বিজ্ঞানের মতো বস্তুনিষ্ঠভাবে আলোচনা না করতে পারলেও যুক্তিবিদ্যা আকারগতভাবে তার বিষয়বস্তুকে যথার্থভাবে আলোচনা করতে পারে। সেক্ষেত্রে গণিতের সাথে যুক্তিবিদ্যার তুলনা চলে। আধুনিক ও সমকালীন যুক্তিবিদদের অনেকে, বিশেষ করে প্রতীকী যুক্তিবিদগণ, এ অর্থে যুক্তিবিদ্যাকে একটি যথার্থ আকারগত বিজ্ঞান বলেছেন। তৃতীয়ত, বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ও সুশৃঙ্খল। যুক্তিবিদ্যা তার আলোচনা বিষয়বস্তুকে শৃঙ্খলাবদ্ধভাবে আলোচনা করতেই পছন্দ করে। চতুর্থত, বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যাও তার বিষয়বস্তু সুসংবদ্ধভাবে আলোচনা করে থাকে। এই প্রসঙ্গে যুক্তিবিদ জোসেফ বলেছেন, যুক্তিবিদ্যা হলো একটি বিজ্ঞান যা এমন কতগুলো সাধারণ নীতিমালা নিয়ে আলোচনা করে যাদের সাহায্য নিয়ে আমরা যে কোনো ধরনের বিষয় বা বস্তু সম্পর্কে চিন্তা করতে পারি। পঞ্চমত, বিজ্ঞান যেমন সাধারণ নীতি প্রণয়নের চেষ্টা করে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সুনির্দিষ্ট সূত্র প্রবর্তন করে, যুক্তিবিদ্যাও তেমনি বৈধ যুক্তিকে অবৈধ যুক্তি থেকে পৃথককরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে থাকে। তাই এসব বিবেচনায় যুক্তিবিদ্যাকে যথার্থই একটি বিজ্ঞান বলা চলে। এই প্রসঙ্গে হ্যামিল্টন, ম্যানসেল, টমসন প্রমুখ যুক্তিবিদগণ মনে করেন যুক্তিবিদ্যা শুধুমাত্র বিজ্ঞান। তাদের মতে যুক্তিবিদ্যার কাজ হলো যথার্থ যুক্তি পদ্ধতির নিয়ম কানুন সম্বন্ধে জ্ঞান দান করা, অন্য কোনো কিছু নয়। এখন আসি যুক্তিবিদ্যা কলা এ সম্পর্কে আলোচনায় প্রথমে আমরা জেনে নেই কলা কি। কলা কথাটির দুটি অর্থে ব্যবহৃত হয়। প্রথমত, কলা বলতে দক্ষতা, পারদর্শিতা, নৈপুণ্য বোঝায়। দ্বিতীয়ত, কলা বলতে কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশলকে বোঝায়। এরিস্টটল কলাবিদ্যার প্রথম অর্থকে গ্রহণ করেছিলেন। তিনি মনে করেন কলাবিদ্যা এমন একটি কিছু যা কোনো ব্যক্তির একটি ক্ষমতা, যা দিয়ে ওই ব্যক্তি কোনো বিশেষ বিষয়ের পরিবর্তন ঘটাতে পারেন, নিজের কৌশল দিয়ে তাকে সিক্ত করতে পারেন। শিল্পী যখন একটি মূর্তি তৈরি করেন তখন তিনি মাটির নিজস্ব সত্তাকে পরিবর্তিত করে তার মনের মতো করে একটি মূর্তি তৈরি করেন। এই কলাকৌশলই হলো কলা। অর্থাৎ কলা বলতে বিধিবদ্ধ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাকে বোঝায়। নৌবিদ্যা, নৃত্যকলা, সঙ্গীত কলা কৌশল শিক্ষা দেয়। নৌবিদ্যা, নৃত্যকলা, সঙ্গীতের কলাকৌশল শিক্ষা করে যদি কেউ এসব বিষয়ে বাস্তব অনুশীলন করে বাস্তবে প্রয়োগ করে তাহলে তাকেও কলা বলা হয়ে থাকে। কলাবিদ্যা। এখন আসি আমরা কলাবিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা। কলাবিদ্যার প্রথম অর্থে যুক্তিবিদ্যা কলাবিদ্যা নয়। অর্থাৎ কলাবিদ্যার মতে যুক্তিবিদ্যা মানুষের অভ্যন্তরীণ কোনো জ্ঞান বা কলাকৌশল নয় যার ভিত্তিতে কেউ এমনিতেই অধিক যুক্তি দিতে পারবে। তবে কলাবিদ্যা আকারগত বিজ্ঞান হিসেবে বৈধ যুক্তির কিছু নমুনা প্রদান করে, কিছু নিয়মকানুন শিক্ষা দেয় যেগুলো বাস্তবে ব্যবহারযোগ্য। এ অর্থে যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যা বলে অভিহিত করা চলে। এই প্রসঙ্গে অলরিচ ও পোর্ট রয়্যাল যুক্তিবিদেরা মনে করেন যে যুক্তিবিদ্যা শুধু একটি কলাবিদ্যা। তাদের মতে যুক্তিবিদ্যার যুক্তির নিয়মাবলীকে আমাদের বাস্তব চিন্তার ক্ষেত্রে প্রয়োগ করে কিভাবে সত্যকে অর্জন করা যায় সে সম্বন্ধে জ্ঞান দান করে। অর্থাৎ যুক্তি পদ্ধতির নিয়মাবলী
ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা যুক্তিবিদ্যার উদ্দেশ্য। এখন এসে আমরা যুক্তিবিদ্যা কলা না বিজ্ঞান উভয়, কলা ও বিজ্ঞান উভয় এই আলোচনাতে কলা ও বিজ্ঞানের দিক থেকে আলোচনা করে দেখা যায় যে যুক্তিবিদ্যার মধ্যে যেসব যেমন বিজ্ঞানের বৈশিষ্ট্য আছে তেমনি কলার বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা তার বিষয়বস্তুকে সুশৃঙ্খল ও পদ্ধতিগতভাবে আলোচনা করে থাকে। আবার বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয়ের জন্য যুক্তিবিদ্যা কিছু নিয়ম নির্ধারণ করে, তাই যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। অন্যদিকে যুক্তিবিদ্যা বৈধ যুক্তির যেসব নিয়মকানুন প্রদান করে সেগুলো বাস্তবে প্রয়োগের কলাকৌশল শিক্ষা দেয়, তাই এদিক থেকে যুক্তিবিদ্যাকে কলা হিসেবে অভিহিত করা যায়। সুতরাং যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই। তাই যুক্তিবিদ মিল এবং হুইটলি দুটি বিরোধী মতবাদের মধ্যে সমন্বয় সাধন করে বলেন যে যুক্তিবিদ্যা শুধু একটি কলা নয়, আবার একটি বিজ্ঞানও নয়, বরং যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান ও কলা উভয়ই। বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতির নিয়মকানুন সম্পর্কে আমাদের জ্ঞান দান করে, আবার কলা হিসেবে যুক্তিবিদ্যা এসব নিয়মকে আমাদের বাস্তব চিন্তাক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্যকে আবিষ্কার করতে সহায়তা করে। যুক্তিবিদ কার্ভিড রিডও একইভাবে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা উভয় হিসেবে আখ্যায়িত করেছেন। তার মধ্যে যুক্তিবিদ্যার মধ্যে বিজ্ঞান এবং কলা উভয় বিভাগের গুণাগুণই বর্তমান রয়েছে। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান না বস্তুনিষ্ঠ বিজ্ঞান। বিজ্ঞানকে বিভিন্নভাবে ভাগ করা যায়। বিষয়বস্তুর দিক থেকে বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো বস্তুনিষ্ঠ বিজ্ঞান এবং আরেকটি হলো আকারগত বিজ্ঞান। বস্তুনিষ্ঠ বিজ্ঞান কোনো বিষয়ের বাস্তব প্রকৃতি নিয়ে আলোচনা করে, যেমন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান। অন্যদিকে বিশুদ্ধ গণিত শাস্ত্রের মতো বিজ্ঞানকে আকারগত বিজ্ঞান বলে। বিষয়বস্তু আলোচনার পদ্ধতির দিক থেকে বিজ্ঞান আবার দুই প্রকার: বিষয়নিষ্ঠ বিজ্ঞান এবং আদর্শনিষ্ঠ বিজ্ঞান। বস্তু বা বিষয় স্বরূপের নিছক বর্ণনা করা যে বিজ্ঞানের কাজ তাকে বিষয়নিষ্ঠ বিজ্ঞান বলে, যেমন এই বিজ্ঞান বর্ণনাধর্মী, যেমন সমাজবিজ্ঞান। অন্যদিকে কোনো আদর্শের দিক লক্ষ্য রেখে বিষয়বস্তুর মান নির্ধারণ যে বিজ্ঞানের কাজ তাকে বলে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এই বিজ্ঞান হচ্ছে মূল্যায়নধর্মী, যেমন নীতিবিদ্যা। যুক্তিবিদ্যা আকারগত বিজ্ঞান। বিজ্ঞানের কাজ হলো কোনো বিষয় সম্পর্কে যথার্থ জ্ঞান দান করা। এই লক্ষ্যে যে বিজ্ঞান কোনো বিষয়ের আকার নিয়ে আলোচনা করে থাকে তাকে আকারগত বিজ্ঞান বলে, যেমন গণিত শাস্ত্র। যুক্তিবিদ্যা তেমনি একটি আকারগত বিজ্ঞান। যদিও বস্তুগত সত্যতা যুক্তিবিদ্যা অন্বেষণ করে থাকে, তথাপি যুক্তির আকারগত বৈধতা বিচার করাও যুক্তিবিদ্যার মূল কাজ। এ কারণে যুক্তিবিদ্যা হলো চিন্তার আকারগত বিজ্ঞান। আবার আসি যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান কিনা। আমরা জানি আদর্শনিষ্ঠ বিজ্ঞান নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ করে থাকে। যুক্তিবিদ্যা আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ করে। আর যুক্তিবিদ্যার এই আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তি পদ্ধতির নিয়মাবলী আবিষ্কার করে এবং এই নিয়মাবলীর আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। এ কারণে মানুষ কিভাবে চিন্তা করে বা অনুমান করে তা যুক্তিবিদ্যার কাজ নয়, বরং কোন কোন নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা বর্জন করে সত্যকে গ্রহণ করা যায় তাই যুক্তিবিদ্যার কাজ। সুতরাং যুক্তিবিদ্যা যেহেতু আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে, তাই এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়। কেননা যুক্তিবিদ্যা বস্তুর স্বরূপের বর্ণনা করে না। পরিশেষে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা বিষয়নিষ্ঠ বা বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়, বরং যুক্তিবিদ্যা একটি আকারগত বিজ্ঞান এবং সেই বিজ্ঞানের নীতিমালার ভিত্তিতে বাস্তব অনুশীলনযোগ্য এক ধরনের আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এবার আসবো আমরা যুক্তিবিদ্যার পরিসর বা বিষয়বস্তু সম্পর্কে আলোচনাতে। যুক্তিবিদ্যা এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা যথার্থ যুক্তি প্রদানে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এই কারণে যুক্তিবিদ্যার পরিসর বা বিষয়বস্তু অনেক ব্যাপক। সংক্ষেপে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়গুলো নিচে সংক্ষেপে আলোচনা বিষয়গুলো বলা হলো। সেগুলো হচ্ছে: প্রথমত,
যুক্তি বিষয়ক বিজ্ঞান হিসেবে যুক্তি হলো যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়, অর্থাৎ যুক্তির বৈধতা বা অবৈধতা যাচাই করাই যুক্তিবিদ্যার মূল কাজ। আবার 2 নাম্বার হচ্ছে যুক্তি নিয়ে আলোচনা করতে হলে যুক্তির প্রকৃতি ও তার উপাদান নিয়ে আলোচনা করা আবশ্যক। যুক্তিবিদ্যাতে যুক্তির উপাদান হিসেবে অনুমান, অবধারণ, যুক্তিবাক্য, আশ্রয়বাক্য, সিদ্ধান্ত এসবের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। যুক্তিবিদ্যা হলো অনুমানের ভাষাগত প্রকাশ। আর অনুমান প্রধানত 2 ধরনের, অবরোহ ও আরোহ অনুমান। যুক্তিবিদ্যায় উভয় ধরনের অনুমান নিয়ে আলোচনা করা হয়ে থাকে। 4 নাম্বার হচ্ছে যুক্তি বাক্য দিয়ে যুক্তি গঠিত হয়, কিন্তু যুক্তি বাক্যের মূল উপাদান হলো পদ। যুক্তিবিদ্যা তাই পদ নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। 5 নাম্বার হচ্ছে যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় 2 ধরনের পদ থাকে। 2 ধরনের পদের মধ্যে একটি সম্পর্ক স্থাপিত হয়। যুক্তিবিদ্যা এই পদ সম্পর্ক নিয়েও আলোচনা করে থাকে। 6 নাম্বার হচ্ছে পদের ব্যাপ্তি বা বিস্তৃতি এবং গুণগত দিক বা যথার্থের দিক নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। এরকম অনেকগুলো বিষয় বা পরিসর রয়েছে যেগুলো নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কি আলোচনা করলাম। প্রথমে আমরা আলোচনা করেছি যে যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যার স্বরূপ কি। এরপর আমরা আলোচনা করেছি যুক্তিবিদ্যা কলা না বিজ্ঞান এই সম্পর্কে আলোচনা করেছি। এরপরে আমরা পড়েছি যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান না বস্তুনিষ্ঠ বিজ্ঞান। এরপরে সর্বশেষ আমরা পড়েছি যুক্তিবিদ্যার বিষয়বস্তু সম্পর্কে। আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।